যারা আমাদের গণতান্ত্রিক মিছিলে বাধা দিতে আসবে তাদের প্রতিরোধ, তাদের চ্যাপ্টার ক্লোজ, তাদের জন্য পঙ্গুতে সিট বরাদ্দ ওই জায়গাতেই করে দিতে হবে। ওরা যে অবস্থায় গণতান্ত্রিক মিছিলে বাধা দিতে আসবে সেই অবস্থায় যেন বাসায় বাড়িতে ফিরে যেতে না পারে সেই ব্যবস্থা করে দিতে হবে। হয় সোজা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে আসলে ওইখান থেকে সোজা ঢাকা মেডিকেল থেকে কবরস্থান, নয়তোবা লাইফ টাইমের জন্য পঙ্গুতে পাঠিয়ে দিতে হবে। আজকেও রাজধানীতে আমাদের ভাইরা মিছিল করেছেন, খালি হাতে মিছিলে নামা যাবে না। আপনারা এরই মধ্যে শুনেছেন এই তো কিছুদিন আগে তুরাগ নদীতে গণহত্যার পরবর্তী সময় আমাদের সহযোদ্ধা ভাইদের সাথে যখন নেত্রী স্বয়ং তাদের সাথে কথা বলতেছিলেন, মিটিং করেছিলেন, তখন অনেকে কান্না বিজড়িত কণ্ঠে নেত্রীকে সেই ঘটনার বিবরণ তুলে ধরছিলেন। নেত্রী বলেছেন কান্না করা যাবে না, চোখ দিয়ে আর পানি পড়ানো যাবে না, চোখে অগ্নি ঝরতে হবে, চোখে আগুন জ্বলতে হবে, রাজপথে নামতে হবে বাংলাদেশ মুক্তির যে ব্রত সেই ব্রত নিয়ে, অর্থাৎ প্রতিশোধ নয়, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব পুনরুদ্ধারের যে যুদ্ধ সেই যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাজপথে নামতে হবে। মাথায় রাখবেন আমরা ভেঙে পড়া জাতি না, আমরা বীর বাঙালি। আমাদের পূর্বপুরুষ জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছে। আমরা গেরিলা মুক্তিযোদ্ধার পূর্বোত্তরসূরি, আমাদের শরীরে যুদ্ধের রক্ত, ভেঙে পড়া যাবে না। একটা সময় আওয়ামী লীগের ঝটিকা মিছিল এখন বৃহত্তম মিছিলের রূপ নিয়েছে। ভাইরা আমার, আত্মরক্ষার অধিকার সকলেরই আছে। প্রয়োজন হলে নিজের সাথে ছোট্ট একেবারে ধাঁধালো ছুরিগুলো রেখে দিবেন। যারা প্রতিরোধ করতে আসবে শুধু টার্গেট রাখবেন ওর পেট থেকে ভুঁড়িটা কিভাবে বের করে দেওয়া যায়, ওর পেটের মধ্যে ভুঁড়ি থাকবে না, ওই টার্গেট রাখবেন। দেখবেন আপনার মিছিলে কেউ প্রতিরোধ তো দূরের কথা, সামনে আগাবার একটু সাহস রাখবে না। মনে রাখবেন গণতান্ত্রিক অধিকারের মিছিলে যে বাধা দিতে আসবে সে 18 কোটি মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আর এই বাংলার জমিনে তো আমাদের শপথ আছেই, 32-এর একটা ইট একটা গ্রামীণ প্রতিষ্ঠান। জীবনে ভুলের মাধ্যমেও যে লোক 32-এর ইটের গায়ে একটা টোকা দিয়েছে ওর ঘর বাড়ি থাকবে না। ও স্বাধীনতা বিরোধী, ও রাজাকারের বাচ্চা, ও সন্ত্রাসী, ও সন্ত্রাসীদের উত্তরসূরি। দেশের 18 কোটি জনগণ তার বিরুদ্ধে এই রায় দিয়েছে। সুতরাং এই দেশ একদিন স্বাধীনতা বিরোধী, ওই বিরোধীদের বাচ্চা সন্ত্রাসী এবং জঙ্গি মুক্ত হবে ইনশাআল্লাহ। আর এই মুহূর্ত থেকে প্রতিবাদ কার কাছে জানাবেন? আমাদের ভাইদেরকে হত্যা করেছে তার জন্য তীব্র নিন্দা কোথায় জানাচ্ছেন? এই জানাজানির সক্রিয় আয়োজন বন্ধ করতে হবে। আমার ভাইদেরকে যারা হত্যা করতেছে, আমার ভাইদের উপরে যারা নির্যাতন চালাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ এবং সকল প্রকার এইগুলা জানাজানি বন্ধ করে দিয়ে যারা আমাদের ভাইয়ের হাত কেড়ে নিয়েছে তার হাত আমরা রাখবো না। যারা আমার ভাইকে হত্যা করছে তার দেহ জীবন থাকবে না। যারা আমাদের গণতান্ত্রিক মিছিলে বাধা দিতে আসবে তার পেটের মধ্যে বুড়ি থাকবে না, হয় কবরস্থান নয়তো পঙ্গু হাসপাতাল। এই ব্রত নিয়ে রাজপথে নামতে হবে, সর্বোচ্চ শক্তি নিয়ে রাজপথে নামতে হবে, সামনে পিছনে প্রোটেকশন থাকতে হবে, খালি হাতে রাজপথে নামা যাবে না। সেই সাথে সারা বাংলাদেশে থাকা গদিওটা অতি উৎসাহী সন্ত্রাসী যারা রয়েছে, যারা আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘর বাড়িতে হামলা চালাচ্ছে, আওয়ামী লীগের নেতা কর্মী আওয়ামী লীগ হওয়ার অপরাধে তার সন্তান আত্মীয় স্বজনের উপর নির্যাতন চালাচ্ছে, ওই সকল অতি উৎসাহী সন্ত্রাসীদের খুঁজে বের করে গেরিলা কাজে ওর চ্যাপ্টার ক্লোজ করে দিতে হবে। মিশন থাকবে চ্যাপ্টার ক্লোজ, নয়তো লাইফ টাইম পঙ্গু হাসপাতাল। এখন শেখ হাসিনা আসবে, এটার জন্য তো ওদের প্রাণ খুলে হাসা উচিত, আনন্দ করা উচিত, নৃত্য করা উচিত যে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে। অবশ্য আমার আজকের কথার উদ্দেশ্যটা সেটা না। উদ্দেশ্য হলো যে পার্থক্যটা বোঝানো আপনাদেরকে, যে জাহেদ যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, জাহেদ তো এখন প্রধানমন্ত্রী, তাই না? জাহেদ দিল্লিতে গিয়ে দিল্লি কাণ্ড করে আসে। হ্যাঁ, জাহেদ দিল্লিকে বিষোদ্গার করবে সে চর দেশ বলে। দিল্লি জাহেদের পাসপোর্ট চেক করতে পারবে না,
তার তার কূটনৈতিক পাসপোর্ট নাই, সেটা সেটা গেল, কিন্তু তো সাধারণ পাসপোর্ট নিয়ে চোরের মতো প্রবেশ করার চেষ্টা করেছে ভিসা স্টিকার নিয়ে। ভিসা স্টিকার কোনোভাবেই জাহেদ কিন্তু পায় না। আপনাদেরকে এটা আবার বলে দেই যে জাহেদ যে কাণ্ড করেছে, জাহেদ যদি ইউনুসের মতো ইয়েও হতো, মানে কি বলে, ইউনুসের মতো নোবেল প্রাইজ উইনারও হতো, জাহেদ কিন্তু ভিসা স্টিকার পায় না। নোবেল প্রাইজ পেতে পারে জাহেদ যে পজিশনে আছে, কিন্তু ভিসা স্টিকারের যে যে বৈশিষ্ট্য দেওয়ার যে 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 যোগ্যতা থাকলে দেয়া যায়, অর্থাৎ কারো বিরুদ্ধে বিষোদ্গার না করা, মিথ্যা প্রপাগান্ডা না করা, সেটা তো জাহেদ যোগ্যতা হারিয়েছে। তাহলে জাহেদের এটা চোরের মতো হলো প্রবেশ করাটা। জাহেদ দিল্লির বিরুদ্ধে বিষোদ্গার করে চোরের মতো ভারতে প্রবেশ করতে যাইবে, ভারত তাকে জিজ্ঞেসও করতে পারবে না। এইটা জাহেদের বাক স্বাধীনতা, তার আত্মসম্মান স্বাধীনতা। শেখ হাসিনাকে দিল্লি দাসী বলবে, অত্যন্ত বেজলেস। আমার মূল দেখেন, আমি যেই কারণে ইউটিউব করি, বন্ধুরা আপনারা এই জিনিসগুলো একটু ভাববেন। আমি ইউটিউব তো করি বাংলাদেশের 24-এর জঙ্গি উত্থানকালে যেসব মিথ্যা হয়েছে, সেই মিথ্যাগুলা যে মিথ্যা, এই জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। এটা কিন্তু আমার একমাত্র উদ্দেশ্য। জাহেদ শেখ হাসিনাকে দিল্লি দাসী বলেছে, এটার কোনো বেসিস নাই। এটা বাংলাদেশের 8 কোটি মানুষ নয়, 20 কোটি মানুষও বিশ্বাস করলে এটার বেসিস নাই। সেজন্য আমি আপনাকে ভিয়েতনামের উদাহরণটা দেখালাম। ভিয়েতনাম মনে করে তার যেটা টেরিটোরিয়াল অংশ, সেটা চীন দখল করে রেখেছে। তারপরও চীনের সাথে ভিয়েতনাম অর্থনৈতিক সম্পর্ক জোরদার করছে। বাংলাদেশের কোনো অঞ্চল দিল্লি দখল করে নাই, সেখানে শেখ হাসিনা দিল্লির সাথে স্বাভাবিক সম্পর্ক করলে কেন শেখ হাসিনা দিল্লি দাসী হয়ে যাবে? আমার এই প্রশ্নের উত্তর, আপনারা যদি বাংলাদেশের 18 কোটি মানুষ, প্রথম কথা দেখেন আমি প্রশ্নটাতে কোনো মিথ্যা কথা বলেছি কিনা, আর যদি মিথ্যা কথা না বলে থাকি, আপনারা সবাইকে নিয়োগ দেন না যারা 2024-এ জঙ্গি উত্থান করেছে, সবাইকে নিয়োগ দিয়ে প্রশ্নটা করেন যে এই যে একটা উদাহরণ দিলাম, এখানে শেখ হাসিনা কিভাবে দিল্লি দাসী হয়? সেই মিথ্যাটা জাহেদ বলেছে না? এবং তারেক রহমান সাহেব এগুলো আপনার অ্যালাউ করছেন। তারেক রহমান সাহেবের যারা 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 সমর্থক, তারা বলেন যে না, তারেক রহমান অনেক কিছু উন্নতি করেছেন, এই করছেন সেই করছেন, তিনি গণতন্ত্র নিয়ে আসছেন। আরে ভাই, জাহেদের মতো ছেলেকে প্রধানমন্ত্রী, প্রক্সি প্রধানমন্ত্রী বানিয়ে রেখে এটা সম্ভব? হ্যাঁ, সালাউদ্দিন সাহেব আছেন, তারেক রহমান সাহেবকে হেল্প করেন। অন্তত সালাউদ্দিন সাহেবকে তো আমরা এত কষ্টিক, এত 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 জাহেদের মতো কল্পনা করি না। তিনি তাও ননও, কিন্তু 24-এর এই যে জাহেদ ছেলেটা, ও নাকি নাস্তিক ইত্যাদি ইত্যাদি আমি শুনেছি। অবশ্যই ইয়ে না, জামাত জঙ্গিদের মতো না সে, তাহলে পাকিস্তানি সেকুলার। দেখেন, কোন বিচারবোধ একেবারে জঙ্গিদের মতো, যে সে ভারতকে বিষোদ্গার করবে, ভারতকে মিথ্যা বলবে, হ্যাঁ, চোরের মতো ভারতে প্রবেশ করবে, ভারত তাকে কোনো প্রশ্ন করতে পারবে না। এই যে মনের দাবিগুলাই, যে মানে অন্যের অধিকারে এই ধরনের দাবি, এটা কিন্তু শুধু বাংলাদেশের ইসলামিক জঙ্গিগুলা করে। জাহেদের থেকে এই জঙ্গিদের পার্থক্যটা কোথায়? আসলে জিনিসটা দেখেন, যখন একটা মুক্তিযুদ্ধপন্থী সরকার থাকে, আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধপন্থী হওয়া মানে ইনহেরেন্টলি আপনি গণতান্ত্রিক। ফলে শেখ হাসিনার আমলে জাহেদ যা ভোগ করছে, যেই স্বাধীনতা, জাহেদের আমলে শেখ হাসিনা সেটা পেতে পারে না। এবং এটা শুধু শেখ হাসিনার একার সমস্যা নয়, এটা আজকে বাংলাদেশের যারা যারা এই সরকারগুলোকে সমর্থন করছেন, তাদের সবার সমস্যা, তাদের সবার বাক স্বাধীনতার একই অবস্থা। কিন্তু আপনারা টের পাচ্ছেন না, আপনারা নিজেরাই তো বাক স্বাধীনতা কি বোঝেন না। সেই জন্য আপনারা তারেক রহমানের সরকারকে বাক স্বাধীনতা দিচ্ছে বলে অনেকে প্রশংসা করতে পারেন।
আপনারা যদি মূর্খ হন, এই ধরনের সরকার তো সেগুলো হরণ করবেই, এবং বাংলাদেশ সেদিকে যাচ্ছে। আরেকটা যে কথা বলেছিলাম, দেখেন আমি কিন্তু তারেক রহমানের সরকারকেও সম্মান করে কথা বলি, প্রধানমন্ত্রীকে সম্মান করে কথা বলি, খালেদা জিয়াকে সম্মান করে কথা বলি, কারণ সম্মানটা তারা ডিজার্ভ করেন। কেন ডিজার্ভ করেন জানেন? আপনার দৃষ্টিতে তারা পলিটিক্যালি আপনার অপোনেন্ট, এটা হতে পারে। হ্যাঁ, আমি তো এটাও বলি যে খালেদা জিয়া, তারেক রহমান মুক্তিযুদ্ধের চেতনা তারা বোঝেন না, মানেনও না। সেটা স্বইচ্ছায় হতে পারে, অনিচ্ছায় হতে পারে, কিন্তু তাদের পেছনে তো ভাই বড় একটা জনসমর্থন আছে। যাদের এত বড় জনসমর্থন আছে, তাদেরকে জাহেদরা যেভাবে শেখ হাসিনাকে উলঙ্গ হয়ে গালি দিত, সেইভাবে গালি দেওয়া যায় না। আমার পক্ষে সম্ভব নয় বিএনপিকে যত মানুষ সমর্থন করে তাদের বাদ দিয়ে বাংলাদেশ কল্পনা করা। সেই বাস্তবতা কিন্তু 72 সালে ছিল, 2026 সালে নাই। বাংলাদেশকে আমাদের গঠন করতে হলে বিএনপিকে নিয়েই করতে হবে, কিন্তু স্বাধীনতা বিরোধী জঙ্গি জামাত, অন্তত তাদেরকে তো আমরা বাদ দিতে হবে, কারণ তারা এই দেশের একমাত্র কোর এনিমি। তাদের ব্যাপারে কিন্তু সম্মান দেখানোর কোনো জায়গা নেই। জাহেদের ব্যাপারে আমার সম্মান দেখানোর কোনো জায়গা নেই। আমি জাহেদকে অসম্মান করব বলে জাহেদ শেখ হাসিনাকে দিল্লি দাসী বলে গালি দিবে? আচ্ছা বলেন তো, জাহেদ ছেলেটার হাইট কত, ওয়েট কত, লেন্থ কত, দাঁত কয়টা, চুল ছাড়া এই ছেলেটার আর কিছু বড় আছে? আর গলার বিষ ছাড়া, অন্তরের বিষ ছাড়া, চুল আর অন্তরের বিষ ছাড়া এই ছেলেটার আর কোনো কিছু কি সাইজ মতো আছে? ওর এই সাইজ দিয়ে শেখ হাসিনাকে দিল্লি দাসী বলা যায়? আমি যদি কানাডাতে অত্যন্ত নিরাপদ দূরত্বে থেকে তারেক রহমানকে সম্মান করতে পারি, খালেদা জিয়াকে সম্মান করতে পারি, আমি তো চাইলে খালেদা জিয়া তারেক রহমানের মতো ওইভাবে তারেক রহমানের উপর চড়া হতে পারি যেভাবে, এবং অনেক কথা বলার আছে, কিন্তু জাহেদ যেভাবে শেখ হাসিনার উপর চড়া হয়েছিল, কিন্তু আমি হব না। দেখেন, আমি ভদ্রতায় বিশ্বাস করি। এই জাহেদরা বিষে বিশ্বাস করে। এই জাহেদ এবং তার স্বগোত্রীয়রা মিথ্যায় বিশ্বাস করে, অপপ্রচার করে মিথ্যার উপর। জাহেদ, পিনাকি এরা তো সব একসাথে অপপ্রচার করেছিল মিথ্যার উপর। আজকে আবার তারা একটু জামাত বিএনপিতে ভাগ হয়ে গিয়েছে। সত্য বলারও কিন্তু আপনার কোথায়, কখন, কোন মাত্রায় বলবেন সেটার এক ধরনের আপনার, হ্যাঁ, আপনার যদি আপনার সত্যিকারের একটা বিবেক থাকে, সেও আপনাকে ডিকটেট করবে। জাহেদ তুমি বাবা শোনো, কালকে তোমার ওই সাংবাদিক সম্মেলন আমি দেখেছি, যেখানে তুমি এগুলো বলেছো, তোমার মুখে তো হাসি নাই বাবা। তোমাকে যারা জ্ঞানী মনে করে, তোমার কিছু জ্ঞান বুদ্ধি আছে, মানে আমি বলছি না তুমি বেকুব, তোমার একটা ইন্টেলেকচুয়াল প্রপেনসিটি আছে, শিওর আছে, না থাকলে তো এগুলো করতে পারে না কেউ। কিন্তু যেই বিষ তোমার, হ্যাঁ, বুকে, যেই বিষ তোমার কণ্ঠে, যার জন্য সবাই তোমাকে কষা ডাকে, তোমার যে সাইজ, আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষমতার জোরে তুমি ক্ষমতায়িত প্রধানমন্ত্রী হয়ে গেছো। আমার কথাগুলোর উত্তর দিতে পারবে? তুমি দিতে পারবা? তোমার আব্বুরা দিতে পারবে? বলো তো, একটা কথা মিথ্যা বলেছি আজকে, এই যে এতক্ষণ কতক্ষণ কথা বললাম, 18 মিনিট, একটা কথা মিথ্যা বলেছি? সত্য কথা হলো তারেক রহমানের সরকার, বিএনপি, জামাত, এই সরকারগুলো আসলে বাক স্বাধীনতাটা বোঝেই না। আমি ধরে নিলাম যে তারেক রহমান সাহেবের বাক স্বাধীনতা দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু উনি যেই ধারার রাজনীতিটা করেন, সেই ধারার রাজনীতিতে আসলে বাক স্বাধীনতা বোঝা সম্ভব নয়। হয় তারা বুঝতে চাইবেন না, অথবা বোঝা সম্ভব নয়। হতে পারে এই জাহেদ, তারেক রহমান তারা মিলে অনেক কিছু করবে, অনেক কিছু বন্ধ করে দিবে, শেখ হাসিনার বক্তব্য বন্ধ করে দিবে, অনেক আমাদের বক্তব্য বন্ধ করে দিতে পারেন। কিভাবে দিবেন? পারবেন না।
কৌশলগুলো তো আপনারাই শিখিয়েছেন। জাহেদরা পিনাকিরা আমাদেরকে শিখিয়েছে কিভাবে মিথ্যা প্রপাগান্ডা ছড়াতে হয়। তারা যদি মিথ্যা প্রপাগান্ডা ছড়াতে পারে, আমরা সত্য কথাগুলো বলতে পারবো। শেখ হাসিনা তার কথা বলতে পারবেন। দেখেন নাই 92টা আন্তর্জাতিক পেপারে শেখ হাসিনার খবর হয়েছে ওই বক্তব্যের। বাংলাদেশে তো কেউ খবর প্রচার করে নাই। আসলে শেখ হাসিনার খবর তো বাংলাদেশে প্রচারই করে না। হ্যাঁ, জাহেদ যে আহ্বানটা জানিয়েছে যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করে, ও তো প্রচারই করে না। ওরা আগেই কিন্তু সেই জায়গায় নিজেরা নিজেদেরকে দিয়ে বসে আছে। শেখ হাসিনার পক্ষে এখন বাংলাদেশে কোনো মিডিয়া আছে? জাহেদ তো একটা অবান্তর আহ্বান জানিয়েছে। তবে বন্ধুরা, আপনারা দুটো পরিস্থিতি তুলনা করুন এবং যথাসম্ভব পারুন আমার এই কথাগুলো একটু বাংলাদেশের মানুষের কানে কানে পৌঁছে দিন। যদি আপনারা মনে করেন যে আমি সত্য কথা বলি, আমি যে কোনো ডিবেট করি সত্যের উপর, মিথ্যা, গুজব, অপপ্রচার এগুলো কিন্তু আমি করতে আসি নাই। সেটা আমার পক্ষে মানায়ও না। আমার শিক্ষা বলুন, আমার যা কিছু, আমি মানুষ হিসাবে সেখানে আসলে মিথ্যা, গুজব, অপপ্রচার দিয়ে আমি কিছু করতে পারবো না। আর তাছাড়া সত্যই তো সুন্দর এবং সত্য কিন্তু চূড়ান্তভাবে বিজয়ী লাভ করে। আমরা যারা শেখ হাসিনার সৈনিক, আমরা কিন্তু সত্যের পক্ষে আছি। আমাদের বিজয় আসবে, আপনারা এই নিয়ে হতাশ হবেন না। কিন্তু এই যে জাহেদরা যে মিথ্যা কথাগুলো বলে, সেগুলো বোঝার চেষ্টা করুন এবং সেগুলোকে যুক্তি দিয়ে খণ্ডন করুন। আবেগ, গালাগালি, গুজব, মিথ্যা এগুলো দিয়ে খণ্ডন করলে না, সেটা আপনি বেশি মানুষের হৃদয় ছুঁতে পারবেন না। কারণ সবাই তো আপনার আবেগের কথা শুনতে বসে নাই। দেশের প্রধানমন্ত্রী তখন জাহেদুর রহমান ঢাকায় বসে, বাংলাদেশে বসে মিথ্যা কথা বলতে পারত। আজকে জাহেদুর রহমান যখন প্রধানমন্ত্রী, তখন শেখ হাসিনা বিদেশে বসেও সত্য কথা বলতে পারবে না। এটাই কি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের প্রদত্ত বাকস্বাধীনতা? আচ্ছা বলুন তো, এই যে জাহেদ যে কথাগুলো বলতো যখন আওয়ামী লীগের সরকার ক্ষমতায়, ঢাকা শহরে তার ইউটিউব চ্যানেলে এবং বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেলে, তাই না? সে তো তখনও টক শোতে এক বড় কথক ছিল। সে যে বলতো শেখ হাসিনাকে দিল্লি দাসী কিংবা ভারত একটা ছেঁচড় দেশ, এগুলো কি শুধু আপনার রাজনৈতিক কথাবার্তা? দিল্লি দাসী, ছেঁচড় দেশ, হ্যাঁ ছেঁচড় দেশ শেখ হাসিনাকে বলতো না, বাট শেখ হাসিনাকে কেন্দ্র করেই তো বলতো। আমি যত কথা আজ পর্যন্ত বলেছি ইউটিউবে, কখনো কি এই ধরনের দুটো শব্দ দিয়ে বিষোদ্গার করেছি? ছেঁচড় দেশ, দিল্লি দাসী, কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে যেসব লোকজন বিদেশ থেকে কথা বলে, হ্যাঁ তাদের দুই একজন অবুঝ অবোধ আছে, তারা বিভিন্ন জনকে গালি দেয়, তারেক রহমানকেও অশোভন কথা বলে, কিংবা যাই হোক, যেসব কথা আসলে আমি মনে করি যে বলার প্রয়োজন নাই যে কোনো যে কোনো ধরনের প্রতিবাদে, বিক্ষোভে, আপনার অ্যাক্টিভিজমে গালি না দিয়েও করা যায়, দেয়। কিন্তু বেশিরভাগ কিন্তু দেখবেন এরা সভ্য মানুষ, তাও বিদেশে বসে আছে। বাংলাদেশে বসে থাকলে তো সবারই কল্লা ফেলে দিত, যে অবস্থা দেখা যাচ্ছে। জাহেদ যে বলেছে ছেঁচড় দেশ, সেটা তো ভাই একটা পুরো মিথ্যা কথা। আপনি যদি মনে করেন কোনো একটা দেশ ছেঁচড়, কোনো কারণে যদি আপনার মনে হতে পারে, তাহলে পৃথিবীর সব দেশ কোনো না কোনো ক্ষেত্রে ছেঁচড় দেশ। যদি এইরকম হয়, পৃথিবীর প্রতিটা দেশেরই একটা অবস্থা আছে ছেঁচড় দেশ,
তাহলে ভারতকে আলাদা করে ছেচর দেশ বলা এটা মিথ্যা হয়ে যায়, কারণ বাকি সবগুলোই তো ছেচর। আবার যখন বলে শেখ হাসিনাকে দিল্লি দাসী, সেটা তো ছিল পুরোপুরি মিথ্যা। শেখ হাসিনা ভারতের সাথে স্বাভাবিক সম্পর্কের জন্য যে আপ্রাণ চেষ্টা করেছিলেন, সেটা হয়ে গেছে শেখ হাসিনা দিল্লি দাসী তার জন্য। আর বাংলাদেশের মানুষ এটা শুনে আনন্দ পেয়েছে যে জাহেদ দিল্লি দাসী বলতে পারছে। আপনি চীন আর এর মধ্যে যান, চীন ভিয়েতনাম, চীন ভিয়েতনাম ইদানিং অনেক অর্থনৈতিক কোঅপারেশন করছে। ভিয়েতনাম মনে করে দক্ষিণ চীন সাগরে তার অনেক জমি, অনেক কিছু চীন দখল করে রেখেছে। এটা মনে করার পর ভিয়েতনাম আর চীন যদি দৃঢ় এবং ব্যাপক অর্থনৈতিক সহযোগিতা গড়ে তুলতে পারে, ভারত বাংলাদেশের মধ্যে যে দুই একটা দ্বিপাক্ষিক অসুবিধা আছে, আমি তো এগুলো সমস্যা মনে করি না। কি কোন তিনটা জিনিস দেখাতে পারবে যে জন্য বলা হয় যে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে? একটা হলো বাণিজ্য বৈষম্য, এগুলো নিয়ে এখানে কথা বলবো না, যা উদাহরণগুলো দেখায়। বাণিজ্য বৈষম্য, তারপরে আপনার নদ নদীর পানি বন্টন, সীমান্তে হত্যা। এই সমস্যাগুলো পৃথিবীর কোন দুটি দেশের মধ্যে নাই রে ভাই? ভিয়েতনাম যদি মনে করে তার অঞ্চল, তার দ্বীপ, তার সাগর চীন দখল করে রেখেছে, তারপরে সে চীনের সাথে বাণিজ্য করতে পারে। ভারত কি আমাদের কোনো জায়গা দখল করে রেখেছে? ভারত যদি আজকে পার্বত্য চট্টগ্রাম দখল করে রাখতো, তারপরে যদি আমরা ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক করতাম, তাহলে বলা যেত যে না, শেখ হাসিনা দিল্লি দাসী। সেটা কি হয়েছে? আর একই কথা না, ভারত ভিয়েতনাম যদি মনে করে তার একটা অঞ্চল দখল করে রেখেছে চীন, তারপরেও ব্যবসা করে, সেটা কি কিভাবে আপনি বলবেন কেন তারা ব্যবসা করে? তাহলে ভিয়েতনামের সরকারগুলা কি বেইজিং দাসী বা দাস? ভারত বাংলাদেশের কোনো অঞ্চল দখল রেখেছিল না, তারপরেও শেখ হাসিনা স্বাভাবিক সম্পর্ক করলে শেখ হাসিনা দিল্লি দাসী হয়। এটা মিথ্যা কথা না? শুধু তো মিথ্যা না, মিথ্যা হলে তো কোনো সমস্যা ছিল না। এ তো জঘন্য বিষোদ্গার। জাহেদ ঢাকায় বসে বসে শেখ হাসিনার সরকার যখন ক্ষমতায়, তখন এই কথাগুলো বলেছে এবং তার বাক স্বাধীনতা কেউ হরণ করে নাই। আজকে শেখ হাসিনা যখন বিদেশে বসে কি বলেছেন, উনি বাংলাদেশে আসবেন বলেছেন। এটার জন্যই তো কালকে জাহেদ বলছে যে হ্যাঁ, এখন তার বক্তব্য বন্ধ করে দেওয়ার জন্য সাংবাদিকদের বলেছে না, আদালতের রেফারেন্স দিয়েছে না। আচ্ছা বলুন তো, ইউনূস যেসব আদালত গ্রহণ করেছে, ইউনূস যেসব আদালত তৈরি করেছে, পৃথিবীতে কারো চোখে, বিএনপির চোখে, এমনকি জাহেদের চোখেও সেই আদালতের আসলে কোনো বৈধতা আছে? শেখ হাসিনাকে সেই আদালত ফাঁসি দিয়েছে। তারা নাকি শত শত চিঠি লিখেছে দিল্লিকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। তো শেখ হাসিনা দেশে আসবে এই কথা বললে কেন তার বক্তব্য বন্ধ করতে হবে? ওদের তো খুশি হওয়া উচিত, বলা উচিত যে আমরা তো এটাই চাচ্ছি, আমরা চিঠি দিয়ে করতে পারিনি, শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে পারিনি, উনি এখন স্বইচ্ছা আসতে চাচ্ছেন, বা বলতে পারে যে দিল্লি দাসীটা এখন স্বইচ্ছা আসতে চাচ্ছে,
আসো আসো, এইটাই তো বলে জঙ্গিরা, কিন্তু তাই বলে, তাই না? আমি যখন ফেসবুকে কোনো পোস্ট দেই বা আমাদের সহযোদ্ধারা যখন ফেসবুকে কোনো পোস্ট দেয় শেখ হাসিনা আসবে বলে, বাংলাদেশের চরমপন্থী জঙ্গি যারা জুলাই উত্থান করে তারা কি বলে? তারা একটা ছবি দিয়ে বলে আসো আসো, ডাক দেয় না? খলিল রহমান যখন দিল্লি গিয়েছিল, সে বলেছে না সাংবাদিকদের, আমরা শেখ হাসিনাকে ফেরত চেয়েছি। আমি বারবার শুনছিলাম মতি ভাইয়ের, মানে মতিউর রহমানের সাক্ষাৎকার। কারণ মতি ভাইয়ের সঙ্গে শুধুমাত্র 10 বছর প্রথম আলোতে কাজ করেছি, চাকরি করেছি, সেই জায়গাটি ছাড়াও নানাভাবে একটা ইমোশনও জড়িত হয়ে গেছে। তো তিনি কি বলেন, কখন কি বলেন, তার কখন কি আচার আচরণ, সবকিছুই একটু আগ্রহ তৈরি হয় দেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য। মতি ভাই যে সাক্ষাৎকারে যে তথ্যগুলো দিয়েছেন, আমার সার্বিক পর্যবেক্ষণ অনুযায়ী এক কথায় যদি বলতে চাই, যেটি আমি শিরোনাম করেছি, ভয়ঙ্কর রকমের এক স্বীকারোক্তি দিয়ে বসলেন মতিউর রহমান। তিনি শুধু ভয়ঙ্কর বললেই ভুল হবে, কতটা প্রতিহিংসা পরায়ণ এবং হিংস্র তার পরিচয় তিনি দিলেন, হয়তো তিনি নিজেও সেটি বুঝতে পারছেন কিনা আমি জানি না। তিনি যে তথ্যটি জানালেন কিংবা ফাঁস করলেন যে 24 জুলাই আগস্ট আন্দোলনের প্রেক্ষাপটটি বলতে গিয়ে তিনি জানালেন যে 2018 থেকে যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সঙ্গে বিরোধটা এমন পর্যায়ে চলে গেছে যে পত্রিকাটির মালিকানা কিংবা মতিউর রহমানকে সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়ার মতো একটি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। আপনারা যদি কেউ আমার এর আগে গণমাধ্যম নিয়ে বিভিন্ন চ্যানেলে বা যেখানে কথা বলার সুযোগ হয়েছে, যদি কেউ মনে করে থাকেন, শুনেছেন কিনা জানি না, সেইখানে কিন্তু এই কথাগুলো আমি এর আগেও বলেছি যে 5ই আগস্টের ঠিক পূর্বক্ষণে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল, এটি সত্যি যে আর কিছুদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান তিনি প্রথম আলোতে থাকতেন কিনা এটি বড় একটি সন্দেহের তৈরি হয়েছিল এবং প্রক্রিয়া শুরু হয়েছিল। অন্যদিকে মালিকানাও পরিবর্তন হয়ে যাওয়ার প্রক্রিয়া বা একদম সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল। এসালম গ্রুপ প্রথম আলো কিনে নিচ্ছে, এটি ডিলও হয়ে গিয়েছিল। এটি কিন্তু আমরা গণমাধ্যমের যারা আমরা সবাই এটি জানি, এটি নিয়ে নতুন কোনো বিষয় না। কিন্তু এই কথা মতিউর রহমান বা আমাদের মতি ভাই সেটি ঠিকই বলেছেন, কিন্তু এর আড়ালে আমি যে বললাম ভয়ঙ্কর রকমের তার স্বীকারোক্তি। দেখুন, মতি ভাইয়ের মতো একজন এত বড় মাপের গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংবাদিক, তার আগে আদর্শিক, মানে মুক্তিযুদ্ধের পক্ষের সমাজতান্ত্রিক আদর্শের একজন ব্যক্তি, যিনি বিভিন্ন পর্যায় থেকে ধাপে ধাপে মতিউর রহমান হয়ে উঠেছেন দেশের সবচেয়ে প্রভাবশালী এবং প্রধান দৈনিকের সম্পাদক হয়েছেন। নীতি নির্ধারণী পর্যায়ে তার একটা ভূমিকা থাকবে, এটিও ঠিক, কিন্তু সেটি যদি তার আদর্শকে তিনি চাপা দিয়ে নীতি, নৈতিকতা, সাংবাদিকতা সবকিছু যা যত বছর ধরে তিনি আমাদেরকে শুনিয়েছেন, শিখিয়েছেন, জাতিকে সবক দিয়েছেন, সেইগুলো যদি তিনি সব পায়ের নিচে বা পদদলিত করে ব্যক্তি স্বার্থে, আমি আবার বলছি, একেবারেই তার স্বীকারোক্তি, তার কথা, তার সাক্ষাৎকারের মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে যে
মতিউর রহমান শুধুমাত্র ব্যক্তিগত কারণে, ব্যক্তিগত আক্রোশে, ব্যক্তিগত সুবিধা লাভের আশায়, অর্থাৎ প্রথম আলোর সম্পাদক থাকতে পারবেন না, এই আক্রোশ থেকেই তিনি 2024-এর 5ই আগস্ট একটি সরকারকে উৎখাত করার সক্রিয় ষড়যন্ত্রে অংশ নিয়েছেন এবং প্রথম আলো পত্রিকাটিকে ব্যবহার করেছেন। এই যে প্রথম আলোকে 2024-এর 5ই আগস্টের একটি সরকার উৎখাতের বিরুদ্ধে ব্যবহার করেছেন, এটি আমার কথা না, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের নিজের স্বীকারোক্তি। তিনি একবার না একাধিকবার এই কথাটি বলেছেন। আপনারা শুনে দেখুন, যারা এখনো সাক্ষাৎকারটি দেখেননি আপনারা শুনে দেখুন। তার মানে দাঁড়াচ্ছে কি, একেবারেই নিজের জেদ থেকে, নিজের ব্যক্তি স্বার্থ খর্ব হওয়া বা ক্ষুণ্ণ হওয়ার আক্রোশ থেকে, প্রতিহিংসা থেকে তিনি শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য জামাত, বিএনপি, এনসিপি, মৌলবাদী, জঙ্গি সবাইকে যে সংগঠিত করার ক্ষেত্রে তিনি নেতৃত্বের জায়গায় ভূমিকা রেখেছেন, তার প্রথম আলো ব্যবহার করে সেটি তিনি পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেছেন, আর কোন গণমাধ্যম এইভাবে এই সরকার বিদায়ের জন্য, শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য ভূমিকা পালন করেনি। এটি কত বড় ভয়ঙ্কর একটি উক্তি তিনি করেছেন, আপনারা শুনে দেখুন। ঠান্ডা মাথায় হেসে হেসে তিনি কথাগুলো বলছিলেন। আমি এর আগেও বহুবার বলেছি যে ডক্টর ইউনূস প্রকাশ্যে সামনে এসে শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে ভূমিকা রেখেছেন, তার ডানে বামে পিছনে সামনে মার্কিন ডিপ স্টেটের যেই অ্যাক্টররা বাংলাদেশে সবচেয়ে সক্রিয় ছিল বহু আগে থেকে, আমেরিকান যারা, যেই ওই যে আপনাদের লুর কথা মনে আছে, বা যারাই এসছে তাদের সঙ্গে ছোট কোর গ্রুপ যারা বসছে, তাদের মধ্যে মাহফুজানা, মতিউর রহমান সবসময় থাকতেন, বদিউল আলম মজুমদার থাকতেন, দেবপ্রিয় ভট্টাচার্য থাকতেন, শহীদুল আলম থাকতেন, এবং বেলার রেজওয়ানা হাসান থাকতেন, টিআইবির ডক্টর ইফতেখারুজ্জামানরা থাকতেন, এরকম তারা, মতিউর রহমান চৌধুরী থাকতেন তারা। কিন্তু তাদের মধ্যে আবার এই নেতৃত্ব মূল জায়গাটি কিন্তু মতিউর রহমান যে তিনি তাদেরকে সবাইকে সমন্বয় করতেন, কোঅর্ডিনেশনটা করতেন, ডক্টর ইউনূসের আজকে বলা যায় এই সাক্ষাৎকারের একটা অংশে তিনি প্রথম আলোতে হামলার জন্য তিনি ইনডাইরেক্টলি কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি ডক্টর ইউনূসের বিরুদ্ধেও তিনি ছোট্ট করে এক লাইন বলেছেন যে ডক্টর ইউনূস মানে প্রধান যদি চাইতেন তাইলেও এটা বন্ধ করা যেত, কিন্তু সেটি করেন নাই। তার মানে ইউনূসকেও তিনি ব্যবহার করেছেন। তার কথাই কিন্তু পরিষ্কার। যারা আমার কথায় বিরক্ত হচ্ছেন কিংবা আমার কথাকে যারা একেবারেই মানে তুচ্ছতাচ্ছিল্য করতেই পারেন, কিন্তু আপনারা প্রয়োজনে আমার কথাগুলো এবং আমার মতো একজন ক্ষুদ্র মানুষের কথাগুলো এবং মতিউর রহমানের ইন্টারভিউটা আপনারা শুনে মিলিয়ে দেখেন। আমি আবার বারবার একটি কথাই ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করছি, সেটি হচ্ছে কতটা হিংস্র হলে একজন মানুষ তার রাজনৈতিক আদর্শ, মতাদর্শ, তার ব্যক্তি সততার যে কথা তিনি বলেন, নীতি নৈতিকতার কথা তিনি বলেন, আমাদেরকে যেগুলো শিখিয়েছেন, প্রথম আলোতে কাজ করা শত শত সংবাদকর্মীকে তিনি যেই কথা বলেছেন, সেইগুলোকে সব ধুলোয় মাটিতে মিশিয়ে দিয়ে তিনি শুধুমাত্র সম্পাদক পদে থাকার জন্য, প্রথম আলোর সম্পাদক হয়ে তিনি টিকে থাকার জন্য একটি সরকারকে, সেটি শেখ হাসিনা হোক, সেটি খালেদা জিয়া হোক, কিংবা যেই সরকারই হোক, আমি বলছি একটি সরকার উৎখাতে ভূমিকা রেখেছেন, সক্রিয় ছিলেন এবং
এক ধরনের নেতৃত্ব দিয়েছিলেন একটি গণমাধ্যম প্রতিষ্ঠানকে ব্যবহার করার মধ্য দিয়ে। এর চেয়ে ন্যাক্কারজনক, নিন্দাজনক আর কিছু হতে পারে না কোনো গণমাধ্যমের জন্য, সাংবাদিকদের জন্য, এমনকি একটি রাষ্ট্রের জন্য। আজকে আমি তার ইন্টারভিউ শোনা দেখার পরে বারবার যখন সিদ্ধান্ত নিলাম যে আমি এইটি নিয়ে একটু কথা বলবো, সেই সঙ্গে আমার এই আপনাদের সামনে কথা বলতে বলতে আমি যতক্ষণ প্রথম আলোতে ছিলাম, যতদিন ছিলাম, সেইখানে এমন কিছু ভূমিকা, এমন কিছু কথা এবং এমন কিছু কার্যক্রম আছে যেটি আমি আজকে থেকে সিদ্ধান্ত নিলাম যে সামনে যে কোনো পর্যায়ে সেই জিনিসগুলো প্রকাশ করার নৈতিক দায়িত্ব, নৈতিক দায় আমার উপরে বর্তেছে। শুধু আমি একা না, প্রথম আলোতে যারা আগে ছিলেন তাদের অনেকেরই হয়তো এখন অনেক কিছু মনে পড়বে। 1-11 সময় কিংবা 1-11 সময়, তত্ত্বাবধায়ক সরকারের সময় আমাদেরকে এই মতিউর রহমান কিভাবে ব্যবহার করেছেন, রাষ্ট্রের জায়গায় কিংবা সরকারের সঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে, ডিজিএফ এর সঙ্গে তার কি ভূমিকা ছিল, আমাদেরকে কিভাবে সম্পৃক্ত করা হয়েছিল, এইসব নিয়ে আমি কথা বলবো। আপনারা হয়তো শুনবেন আরো আমি তৈরি হওয়ার পরে কয়েকদিনের মধ্যেই। কিন্তু এই যে যারা আমাদেরকে অনেককে মনে করে থাকেন যে আমরা কথা বলি, আমরা কেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলি, কেন প্রথম আলোর বিরুদ্ধে কথা বলি, কেন মাহফুজা আনামের বিরুদ্ধে কথা বলি, সেটি কিন্তু এখন প্রমাণ হয়ে গেছে। এই যে জঙ্গিদেরকে সঙ্গে নিয়ে যেই জঙ্গিদের বিরুদ্ধে প্রথম আলো এক সময় তুখোর একটা আন্দোলনের মতো মোটিভেশন, সামাজিক আন্দোলন তৈরি করেছিল, সেই প্রথম আলো সম্পাদক, সেই মতিউর রহমান শেখ হাসিনা বা একটি সরকারকে উৎখাতের জন্য তিনি সম্পাদক পদে টিকে থাকার জন্য, বসে থাকার জন্য, তার চাকরি, তার মালিকানা রক্ষার জন্য জেদ করে তিনি জঙ্গিদের সঙ্গে মিলে একটি সরকারকে উৎখাত করেছে তার স্বীকারোক্তি অনুযায়ী। সেই জঙ্গিরাই যখন তার পত্রিকায় হামলা করে, এটি বোঝাই যাচ্ছে যে এটি আসলে একটা পরিকল্পিতই একটি অংশ ছিল। ফলে এটি নিয়ে তার আর নৈতিক কোনো মায়া কান্নার কোনো জায়গা থাকে না। আশা করি আমার কথাগুলো যারা শুনলেন বা শুনছেন, তার ইন্টারভিউটি ডয়েচে ভেলের সঙ্গে মতিউর রহমান প্রথম আলো সম্পাদক যে ইন্টারভিউ দিয়েছে, আপনারা শুনে একটু মিলে দেখুন। হয়তো আমি যেই টোনে কথা বললাম, আমি যেইভাবে কথা বললাম, এর চেয়েও অনেক কঠিন, অনেক ভালো কোনো বিশ্লেষণ, ব্যাখ্যা কিংবা অভিমত আপনারাও আপনাদের নিজেদের জায়গা থেকে তৈরি করতে পারবেন।